হামলা ধরুন হয়েছে 11টার পর সময়ই হামলাকারীরা আমাকে মেসেজ পাঠাইছে, হাউ ডু ইউ ফিল নাও। আমার দুই চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হই। এখন আমি বাম চোখে সব কিছুই ঝাপসা দেখি। সকালে ছাত্রদের পড়ানোর পরে আমি হাসপাতালে অপারেশন করি 2টা। অপারেশন করার পরে বিকালে আমি আমার চেম্বারে যাই। চেম্বারে রুগী দেখা শেষ হইলে আমি নিচে নেমে আসি। নিচে নেমে আসার পরে একটা সিএনজিতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। 8-10 হাত সামনে এগোলেই হঠাৎ করে দেখি বেশ কিছু ছেলে সিএনজিটাকে আটকায়। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আমি খুব একটা এরকম কিছু মনে আমি ভাবিই নেই। আমি তাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বাবা তোমাদের কী সমস্যাটা কি বলো তো আমারে। ওরা কোনো সমস্যার কথা না, দরজা খোল। তো তারা কয়েকবার হুমকি দিছে ড্রাইভারকে। হুমকি দেওয়ার পরে ড্রাইভার দরজা খুলে দিল এবং তারা কোনো কথাবার্তা না বলে তারা সবাই মিলে আমার উপর অতর্কিতে হামলা চালায়। এবং এই হামলার কারণে আমার চোখ মুখ নাক দিয়ে ঝরঝর করে রক্ত বের হয়ে আসে। আমি কোনো এক ফাঁকে দরজা ফাঁক করে আমি বাইরে বের হয়ে আসি। বাইরে বের হয়ে আসলে তখন ওই রাস্তার জনগণ আগায় আসে, একজনকে ধরে ওখানে আটক করে ফেলে। কিন্তু এর আগেই 6 তারিখে, এই মাসেরই 6 তারিখে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠায় যে আমরা অমুক গ্রুপের লোক, আমরা আপনাকে চিনি, আপনি ঢাকা মেডিকেল কলেজে কাজ করেন এবং পপুলার হাসপাতালে চেম্বার করেন, আপনি আমাদেরকে $15,000 চাঁদা দিবেন এবং সেটা তারিখ 15 তারিখ। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী বা অন্য কারোর সঙ্গে সহযোগিতা নিলে সেটা আপনারই আরও বেশি ক্ষতি হবে, তারা আপনার কোনো উপকার করতে পারবে না। আমি বিষয়টাকে একটা ফেক নিউজ বা এরকম মনে করে এটাকে আমি কখনোই আমি এটাকে গুরুত্ব দেইনি। এবং এরপরে যখন আমি গুরুত্ব দেইনি তখন টেলিফোন করে বলে জবাব দিচ্ছেন না কেন। আমি জিজ্ঞাসা করি আপনারা কে, আপনার পরিচয় কী? আমাদের পরিচয় ভালো করেই দেখবেন, ভালো করেই জানবেন। হুমকি দেওয়ার পরে আমি নাম্বারটা ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার কয়েকদিন পরে আবার ফোন করে, আপনি জবাব দিচ্ছেন না কেন। তো তাদের জবাব শোনার জন্য আমি একবার ফোন করি। তো ফোন না ধরে সে মেসেজ পাঠায় যে কোনো কথা নয়, মেসেজ করেন। আমি ঠিক প্রযুক্তিগুলি খুব জানি না। তারপর তারা ছবি পাঠায়, সেই ছবিতে আমার বাসার একটা ছবি পাঠায় এবং পপুলার চেম্বারের একটা ছবি পাঠায় আর বলে ছবি দেখে বুঝবেন আমরা কে, আপনাকে যা বলছি তাই করেন। এইভাবে এটাই আমার কাছে চাঁদাবাজি মনে হয়েছে। প্রথমত আমার কাছে মনে হয়েছে এটা একটা মানে গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু যখন 15 তারিখ চলে গেল, 16 তারিখ চলে, 17 তারিখে ঘটনা ঘটলো। ঘটনার মাইলের শেষের দিকে এসে প্রথমে আমার হাত থেকে আমার মোবাইলটা পড়ে গেছে নিচে। ওই মোবাইলটা তুলে আমার হাতে দিল। হাতে দিয়ে একজন এসে আমার কানে বলতেছে, ভাইয়ে ফোন দিলে যা করতে বলে করবি, এটা বলে সে নেমে গেছে। তো এটা সিম্পলি চাঁদাবাজি। এখন এই চাঁদাবাজির কেন তাদের কাজই চাঁদাবাজি কেন করছে, তার উত্তর হচ্ছে তার কাজই এটা, তার কাজ সে করছে। আমি একজাক্টলি নাম বলতে পারবো না, তবে আমার মনে হয় মিনিমাম 5-6 জন ছিল। এদের বয়স খুব বেশি বয়স হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে হবে। আমার কাছে মনে হচ্ছে ওদের মেইন টার্গেট ছিল মাথায় আঘাত করা, চোখে আঘাত করা এবং এক সময় তো নাক দিয়ে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হইলো। আমার দুই চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হই এবং এখন আমি বাম চোখে সব কিছুই ঝাপসা দেখি, ভালো দেখি না। এটা বাংলাদেশে এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, ওনারা 2-3 বার বোর্ডে বসছেন, ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, সিটি স্ক্যান করছেন, MRI করছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে ওনারা বলছেন এক চোখে কর্নিয়া ইনজুর্ড হয়েছে, রেটিনার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে, রেটিনাও ইনজুর্ড হয়ে গেছে এবং চোখের ভিতরে যে জলীয় পদার্থটা থাকে সেখানে রক্ত জমাট বেঁধে গেছে। তো এটা সারবে কি সারবে না ওনারা কনফিউশনে আছে। তো সেক্ষেত্রে ওনাদের একটা রিপোর্ট দিয়ে গেছে
ওনাদের রিপোর্ট অনুযায়ী ওনারা বলছেন যে এটাকে নিয়ে আরও বড় আরও উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসা করাটাই ওনাদের অভিমত। আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি। ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল মহোদয় আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওনারাও সিদ্ধান্ত নিয়েছেন যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে এটার চেক আপ বা চিকিৎসা করার একটা কথাবার্তা চলছে। হামলা ধরুন হয়েছে 10:30 11টার দিকে। 11টার পর সময়ই হামলাকারীরা আমাকে মেসেজ পাঠাইছে, হাউ ডু ইউ ফিল নাও। সো মাচ দে আর স্মার্ট এবং সো মাচ দে আর ডেয়ারিং যে একটা ঘটনার পরেও তারা মোবাইলে মেসেজ পাঠায় এবং মোবাইলে মেসেজ পাঠাতে পরের দিন আবারও মেসেজ পাঠায়, ডু ইউ ওয়ান্ট টু ডু মোর ম্যাচ উইথ আস, আমাদের সঙ্গে কি তুমি আরও ঝামেলা করতে চাও। তারপরেও আবারও মেসেজ পাঠায় এবং গতকাল সকালে ভোরে আমি ঘুম থেকে আমি তো এখন দিনে রাতে 3 বেলা আমাকে ঘুমের ওষুধ খেতে হয়, কারণ তার না হলে আমি আমার ফিজিক্যালের চেয়ে মেন্টালি যেভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি সার্বক্ষণিক গিয়ে আমার চোখের সামনে ভাসতে থাকে। এই জন্য আমার ডাক্তাররা ওনারা 3 বেলা আমাকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন। তো সেই ঘুমের ওষুধ খেয়ে আমি রাত্রে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মোবাইলে মিস কল আসছে ওই নাম্বার থেকে। মিস কল আসার পরে আমি আইন প্রয়োগকারী সংস্থাদেরকে জানানোর পরে ওনারা ওনারা আগে থেকেই ওনারা ব্যবস্থা নিচ্ছে। তো আমি যতটুকু জানছি ওনারা বাই দিস টাইম কয়েকজনকে অ্যারেস্ট করছেন এবং ডাক্তার সমাজগণ সারা বাংলাদেশ থেকে সকল শ্রেণীর ডাক্তাররা এটার বিরুদ্ধে ওনারা জেগে উঠেছেন এবং সারা বাংলাদেশে ওনারা মানববন্ধন করেছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করা হয়েছে এবং ডাক্তারদের সোসাইটি যেগুলি আছে, বিভিন্ন সোসাইটি যেগুলি আছে, সোসাইটি থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সরকার এটাকে অনেকটা জিরো টলারেন্স হিসাবে নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখান থেকে যাকে পাওয়া গেছে তা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে এবং অনেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং রিমান্ডেও নেওয়া হয়েছে। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা চাই ভবিষ্যতে আর কোনো ডাক্তার যেন এইভাবে অহেতুক আঘাতপ্রাপ্ত না হয়। আমরা চাই বাংলাদেশের, আমরা তো সিনিয়র, আমাদের বয়স শেষ, আমরা রিটায়ারমেন্টের লেভেলে চলে আসছি। বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষা করতে হইলে আমাদের যে জুনিয়র ডাক্তাররা আছে তাদেরকে সাহস দিতে হবে, তাদের কাজকর্মে তাদেরকে সহায়তা করতে হবে, তাদের কর্মস্থলের নিরাপত্তা দিতে হবে। কর্মস্থলের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে আপনি স্বাস্থ্য সেবা পাবেন না। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের বাংলাদেশ অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব আমাদের দাবি, আমাদের আহ্বান, ডাক্তারদের কর্মস্থলের নিরাপত্তা বিধান করুন, সবাই মিলে কাজ করুন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলুন। গতকাল সকাল 6:30টার দিকে যে মিস কলটা আসার পরে আমি কখনো তাদের কল ব্যাক করতাম না, মিস কল আসতো। তো ওই মিস কল আসার পরে আর কোনো মেসেজ আসে নাই এবং তার 3.5 ঘন্টা পরে পুলিশ থেকে আমাকে জানানো হয়েছে যে মোবাইলটা ব্যবহার করতো, যে এই মোবাইল ব্যবহার করে মেসেজ পাঠাইত তাকে সহ অ্যারেস্ট করা হয়েছে। অতএব এখন থেকে আর সেই মোবাইল থেকে কোনো মেসেজ আসবে না এবং এই একদিনে আর কোনো মেসেজ আসে নাই। বাংলাদেশের মানুষের প্রতি দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমাকে দোয়া করবেন এই দেশ যাতে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে সেটা থেকে কেটে উঠে আগায় যেতে পারে।